খামেনির জানাজায় শোকার্ত মানুষের ঢল, বিভিন্ন দেশের প্রতিনিধি শ্রদ্ধা নিবেদন, নিরাপত্তার কারণে যোগ দেননি মোজতবা। জামাত গণতান্ত্রিক নয়, রেজিমেন্টেড রাজনৈতিক দল, মন্তব্য মির্জা ফখরুলের। উন্নয়নে বৈষম্য হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাক্তার শফিকের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপের নকআউট পর্বে এবার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চমক দেখানো কেপ ভার্দে। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের হাতছানি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফুটবল শুধু একটি ম্যাচ নয়, এটি হবে অভিজ্ঞতা আর সাহসের লড়াই। ম্যাচ মাঠে গড়াবে ভোর 4টায়। তাওহিদুর রহমানের রিপোর্ট। ফুটবল কেবল 90 মিনিটের খেলা নয়, এটি বিশ্বাসের গল্প, অপেক্ষার গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প। বিশ্বকাপে এবার সেই গল্পের নতুন নাম কেপ ভার্দে। আটলান্টিকের নীল জলে ঘেরা ছোট্ট এক দেশ, জনসংখ্যা 5.5 লাখের মতো। বিশ্বকাপ শুরুর আগে অপটা সুপার কম্পিউটারের 25,000 সিমুলেশনে কেপ ভার্দের নকআউটে ওঠার সম্ভাবনা ছিল মাত্র 32.9%। কিন্তু সব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে শেষ 32-এ বুবিস্তার দল। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3 ড্র, স্পেনের বিপক্ষে গোলশূন্য, উরুগুয়ের সঙ্গে 2-2, আর সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র। 2002 সালের সেনেগালের পর প্রথম অভিষিক্ত দল হিসাবে হার ছাড়াই গ্রুপ পর্ব শেষ করল ব্লু শার্করা। বুবিস্তার দলের বড় শক্তি রক্ষণভাগ, 3 ম্যাচে মাত্র 2 গোল হজম, সঙ্গে 2টি ক্লিন শিট। আর সেই রক্ষণ দুর্গের শেষ প্রহরী 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনহা। বিশ্বকাপ ইতিহাসে 40 বছর পেরিয়ে একাধিক ক্লিন শিট রাখা তৃতীয় গোলরক্ষক তিনি। আর অপটা সুপার কম্পিউটারের গ্রুপ পর্বের সেরা গোলরক্ষকও ভজিনহা। যে বয়সে অনেকেই বিদায়ের কথা ভাবেন, সেই বয়সেই তিনি হয়ে উঠছেন নিজের দেশের সবচেয়ে বড় ভরসা। গোলবারের নিচে দাঁড়িয়ে তিনি শুধু বল আটকান না, আটকে দেন প্রতিপক্ষের আত্মবিশ্বাসও। তবে এবারের পরীক্ষা সবচেয়ে কঠিন। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে আলবিসেলেস্তা মানেই চাপ, প্রত্যাশা আর জয়ের অভ্যাস। 2022 সালের চ্যাম্পিয়নরা 2026 সালের শুরুটাও করেছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3 জয়, করেছে 8 গোল আর হজম মাত্র 1টি। আলজেরিয়া, অস্ট্রিয়া কিংবা জর্ডান প্রতিপক্ষ বদলায়, কিন্তু বদলায়নি আর্জেন্টিনার আধিপত্য। আর সেই আধিপত্যের প্রধান চরিত্রে লিওনেল মেসি। 39 বছর বয়সের সংখ্যাটাও থামাতে পারেনি যার পায়ের জাদু। বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বেই 6 গোল করে জানান দিয়েছেন রাজত্ব এখনো শেষ হয়নি এলএম10-এর। তার সাথে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, মাঝমাঠে এন্দো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল। সব মিলে আর্জেন্টিনা যেন অভিজ্ঞতা, প্রতিভা আর আত্মবিশ্বাসের এক শক্তিশালী সমন্বয়। কাগজে কলমে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা, কিন্তু নকআউট ফুটবল শুধু পরিসংখ্যানের গল্প লেখে না। এক পাশে মেসির জাদু, বিশ্ব চ্যাম্পিয়নদের অহংকার, অন্য পাশে ভজিনহার দেয়াল, স্বপ্ন জায়গায় এক অজানা দ্বীপের হুঙ্কার। মায়ামির মাঠে তাই উঠেছে নতুন প্রশ্ন, থামবে কি রূপকথা, নাকি জন্ম নিবে নতুন দৃষ্টান্ত? তাওহিদুর রহমান, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারছেন না আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। শুক্রবার জুমার নামাজের শেষে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয়েছে আয়াতুল্লাহ খামেনি ও মার্কিন হামলায় নিহতদের মরদেহ। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা ও বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। তেহরানে ঢল নেমেছে শোকার্ত মানুষের। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর যুদ্ধের ব্যাপকতা বাড়ায় খামেনির দাফন করা যায়নি। অবশেষে হত্যাকাণ্ডের 4 মাস পরে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহতদের মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়। জুমার নামাজ শেষে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না বর্তমান ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনি।
এই শাহাদাত আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। আজ আরো দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বলছি, শহীদ নেতা ও সকল শহীদের রক্তের জন্য আমরা তাদের জবাবদিহিতা করব। খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা বিদেশি অতিথিদের মধ্যে আছেন 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 61 দেশের প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ছে ভিড়। নিরাপত্তার খাতিরে বন্ধ ইরানের আকাশসীমা। সর্বোচ্চ নেতার স্মরণে পুরো তেহরানের রাস্তায় রাস্তায় চলছে সাধারণ ইরানিদের আহাজারি। শনিবার ও রবিবার শোক অনুষ্ঠান চলবে। এ সময় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানে আয়োজন করা হবে শোকযাত্রার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব শ্রেণী পেশা ও মতের ইরানিদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে 7 দিনের এই আনুষ্ঠানিকতায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন। 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামাত ইসলামী গণতান্ত্রিক নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। মন্ত্রী বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছে। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্ত সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। জামাতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। এখানে যেমন মুসলমান আছে, তেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই মিলে একসাথে কাজ এখানে করতে চায়। এদিকে তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলীর নির্মিত সলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সলেমান আলীর এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ তার। সলেমানের উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিএডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অনেকেই এ সময় তার সাথে ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না, মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল 10টায় নেত্রকোনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এদেশের 1 ইঞ্চি বালুকণার ওপরেও কাউকে পা রাখতে দেয়া হবে না। প্রয়োজনে দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়ে যেতে হবে। এদেশ সবার, তাই দেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেবো না। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায় যাবো।
তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে। তিনি বলেন, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। এদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, সাংবাদিকতার নামে ক্ষমতার তোষণ থেকে গণমাধ্যমকে বের করার সংস্কৃতি চালু হয়েছে দেশে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দেশের আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা হয় শুক্রবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এই সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকে যে কোনো সভ্য সমাজ এবং রাষ্ট্রের আয়না হিসেবে গণ্য করা হয়। আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে মন্ত্রী পরিষদ আমাকে একজন সদস্য রেখেছেন। ওখানে কাজটা করার জন্য আপনাদের মধ্যে কিন্তু এক্সপার্ট লাগে। সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। গণমাধ্যমের কিন্তু প্রধান কাজ হচ্ছে সত্যের মধ্যে মানুষকে সত্যকে হাজির করা। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকবে, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল। তিনি নির্ভয়ে নিঃসংকোচে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর জোর দিয়ে বলেন, স্তবকতা বাদ দিয়ে সঠিক সমালোচনা করতে হবে। সাংবাদিকদের কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদেরকে তুষ্ট করার জন্য স্তবকতা আমরা অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বপ্রথম বিদেশ সফরের পরে এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা স্বস্তির জায়গা। সরকারের পক্ষ থেকে কোন সময় মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা হচ্ছে না, এটা স্বস্তি। কিন্তু এই কথাও সত্যি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে নানাভাবে ভালো কাজেরও অযথা সমালোচনা, নানা মানুষকে মেলাইন করা এবং নানাভাবে মানুষকে কিংবা ভালো রাষ্ট্রের ভালো কাজগুলোকে ডিসক্রেডিট করা একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উচ্চ আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়েও কথা বলেন আলোচকরা। এই জায়গায় দীর্ঘকাল সাংবাদিকরা আদালতে প্রবেশ করতে পেরেছে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। হঠাৎ কি এমন হলো যে সাংবাদিকরা আদালতে প্রবেশ করতে পারবে না? আমি মনে করি জনগণের তথ্য জানার অধিকার আইনের মধ্যে লিপিবদ্ধ আছে। আসলে এটা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যায় না। যেখানে সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না, এটি কোনো সঠিক কাজ হতে পারে না। গণমাধ্যম যত নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে, সমাজে মানুষের মনোজগতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তত বেশি স্থান করে নেবে বলেও উল্লেখ করেন আইনজীবী ও সাংবাদিক নেতারা। প্রতিষ্ঠা করা যায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছে। আর খুনে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। খেলা দেখাকে কেন্দ্র করে তাৎক্ষণিক বাকবিতণ্ডা থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল মঙ্গলবার রাতের। জাপান ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে আদাবর এলাকায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে সেখানে হামলা চালানো হয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দামের ওপর। পরে হাসপাতালে নেওয়া হলে আবুল বাশার মারা যান সেখানেই। গুরুতর আহত অবস্থায় আরেক নেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। হত্যার সাথে সরাসরি জড়িত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কোনো তথ্য পাননি তারা। হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে।
খেলায় হার জিত থাকবে, যেটা হোক আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিকুইজিশনের যে বিষয়বস্তু জানতে পেরেছি, তারা বলেছে যে এটা ওই যে দেলোয়ার হোসেন সাঈদীর যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। এ ঘটনায় ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অবক্ষয় রোধ না করা গেলে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অর্থনৈতিক অসচ্ছলতা, বাল্যবিবাহ সহ নানা কারণে এইচএসসিতে ঝরে পড়ছে বড় সংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থীদের লেখাপড়ার অনীহা, অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি উচ্চশিক্ষার পরও চাকরি নিয়ে অনিশ্চয়তাকেও দুষছেন বিশ্লেষকরা। সরকারকে এখনই সময়োপযোগী পদক্ষেপ নিয়ে এই সমস্যা সমাধানের পরামর্শ তাদের। আরিফিন শাওনের রিপোর্ট। বৃহস্পতিবার থেকেই সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হিসাব বলছে নিবন্ধন করেও 36% শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। এমনকি প্রথম দিনেই পরীক্ষায় অনুপস্থিত 24,000-এর বেশি শিক্ষার্থী। 2024-25 শিক্ষাবর্ষে 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 5.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না এবার। এর কারণ হিসেবে অর্থনৈতিক অসচ্ছলতা, বাল্যবিবাহ, অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। প্রায় 51% মেয়েদের বিয়ে হয়ে যায়, এটা বাংলাদেশের চিত্র। তো এর ভিতরে তো অনেক মেয়ে ডেফিনেটলি তাদের যখন বিয়ে হয়ে যায় তারা আর এই পরীক্ষাটাকে বা লেখাপড়াটাকে একটা গৌণ বা একটা ছোট ব্যাপার বলে মনে করে। আর একটা জিনিস, আমাদের দেশে অলমোস্ট বেকারত্ব, কর্মসংস্থানের খুবই সমস্যা। এখানে একটা ছেলে যে উচ্চ শিক্ষা লাভ করে ইন্টারমিডিয়েট অথবা অনার্স বা ডিগ্রি বা পাশ করে যে চাকরি পাবে, এরকমের নিশ্চয়তার দেওয়ার মতো কোনো জায়গা বাংলাদেশে নেই। কারণ যদি দেখি যে মেয়েদের ক্ষেত্রে সাধারণত যে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর তারা আর পড়াটা প্রয়োজন মনে করে না। আর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা শহরে না হলেও একটু গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তারা কিন্তু এই পড়াশোনার চাইতে তারা দৈনন্দিন যে আর্নিং, যে আমি উপার্জন করব, যেটা ফ্যামিলি চালাবো, সেটাতেই তারা গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের লেখাপড়া থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাতেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আসলে কি কি সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো দিয়ে তাদের ধরে রেখে যদি তাদেরকে স্কিল করা যায়, আমার মনে হয় গভর্নমেন্টের প্রথমেই এটা দেখা উচিত। কাজের সাথে সাথে যদি তাদেরকে আমরা যেটাকে ইন্টার্নশিপ বলি, ওদের পড়ার সাথে সাথে কিছু সময় যদি যেখানে কাজ করার সুযোগ হয় সেখানে দেওয়া যেতে পারে, তাহলে দুটার মধ্যে তারা হয়তো সমন্বয় করতে পারে, কিছুটা ইন্টারেস্ট হতে পারে। এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা সরকার বলেন আর আমাদের সমাজ বলেন আর আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমরা কেন এই ছেলেদেরকে এ পর্যায়ে আনতে পারলাম না? এই স্ট্রিম থেকে যেন বাদ না পড়ে, সেজন্যই তাদের বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ দেওয়া। মেয়েদের ব্যাপারে আরও একটু ম্যান্ডেট কড়াকড়ি করতে হবে, তারা যেন বাল্য বিবাহ অর্থাৎ 18 বছরের আগে যেন বিয়েটা না করতে পারে। শুধু বাজেটের শিক্ষাখাতে বাড়তি বরাদ্দ নয়, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার বলেও মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। নতুন বাজেটে 63টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর নতুন কোনো কর আরোপ না করায় বাজারে নিত্যপণ্যের দাম কমবে, এমনটা আশা থাকলেও বাস্তবে তার কোনো চিহ্ন নেই। রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম নেওয়া হচ্ছে আগের মতোই। ব্যবসায়ীরা বলছেন, নতুন শুল্ক ছাড়ের আওতায় আমদানি করা পণ্য বাজারে আসার পরে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। মেজবা রহমানের রিপোর্ট। রাজধানীর পলাশী কাঁচা বাজার, শসা, ঢেঁড়স, পটল, কাঁকরোলের দাম কমলেও টমেটোর বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। গাজরের দাম একটু বেশি, তারপরে আপনার টমেটো সিজন কিন্তু এখন 180 টাকা, 70 টাকা, ভালোটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই সপ্তাহেও মাছের দাম বেশ চড়া। চাষের পাঙ্গাস, রুইয়ের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চিংড়ি কিংবা ইলিশ মাছ।
মাছের একটু সংকট, মানে গাড়ি মাছ ঈদের পরে তো এই পর্যন্ত দাম ঠিক আছে, এবারে সমান দামে আছে, আগের দামে আছে। মাছ গাঙ্গে কম, মানে ওই যে কয় ধরতে দিছে সাগরে, ওটা চিটাগাঙ্গের মাছ। আমাদের বরিশালে ফরিদপুরে এখানে মাছ কম, চাঁদপুরে মাছ কম। এদিকে সপ্তাহান্তে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর 120 টাকা কমে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি মুরগি, আর আগে সেই 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। 180 ছিল 190 হয়েছে, আর দেশি মুরগির দাম একটু তুলনামূলক কম, 600 টাকা কেজি। দেশি মুরগি একটু আমদানি আছে, 600 টাকা কেজি। আগে ছিল 720 টাকা কেজিতে, 120 টাকা কমছে দেশি মুরগি। 800 কম আর গরু হইব না, এই কথা না, 800 উপরেই থাকবো, ভালো গরু কিন্তু 800 উপরেই খাইতে দিব। চালের দাম স্থিতিশীল থাকলেও পলয়ের চালের দাম এখনো আকাশচুম্বী। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। তবে দাম বিক্রির পর বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ততা বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পলয় চালের দাম একটু বেশি, হ্যাঁ পলয় চাল এখন চলেও কম, দাম বাড়াতে একটু কমই চলে। এদিকে বাজার করতে এসে যেন চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে ক্রেতাদের। টমেটো হয়তো অফ সিজনে সেজন্য দাম বেশি হতে পারে, কিন্তু মাছের দাম কেন বেশি এটা বুঝলাম না। মাছের চাহিদা ওটাও বাড়ছে হয়তো বা, তো মাছ একটু দাম বেশি। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হওয়া নয়, বাজেটে ঘোষিত সুবিধা যাতে সাধারণ মানুষ পায় তা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সাধারণ জনগণ। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। 2026-28 মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচন ঘিরে শুক্রবার দিনভর ছিল এফডিসিতে উৎসবমুখর পরিবেশ আর তারকাদের সরব উপস্থিতি। নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। কে পাচ্ছেন শিল্পীদের আস্থা, কার হাতে উঠছে নেতৃত্বের দায়িত্ব, সেই উত্তর মিলবে ভোট গণনা শেষে। অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল এবং আরমান মুক্তি পরিষদ এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখনও চলছে ভোট গণনা। বিস্তারিত হাসনা জোবাইরের প্রতিবেদনে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে এবার ভোটের মঞ্চে চলচ্চিত্রের তারকারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের নির্বাচন ঘিরে আবারও জমে উঠেছিল এফডিসি। রূপালী পর্দার পরিচিত মুখগুলো এবার ব্যস্ত ভোটের হিসাব নিকাশে। কে হবেন শিল্পীদের আগামী 2 বছরের অভিভাবক, সেই সিদ্ধান্ত নিতে ভোট দিচ্ছেন শিল্পীরাই। শুক্রবার উৎসবমুখর পরিবেশে সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা পর্যন্ত। এবারের নির্বাচনে 573 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 480 জন। আই মনে করি ইটস টোটালি গুড, আনডাউট ইজ ভেরি গুড। সো আমাদের ফিল্মের বা পরিচালক সমিতি বা প্রযোজক সমিতি বা শিল্পী সমিতি আজকে যে পরিবেশটা দেখছি আসলে এইরকম হওয়া উচিত, এরকম ডিসেন্ট হওয়া উচিত। সবার কাছে প্রত্যাশা শুধু এইটুকুই, যারাই জিতে আসবে তারা এফডিসির ভালো কিছু চিন্তা করবে, ফিল্মকে নিয়ে চিন্তা করবে। আমি ফজরের নামাজ পড়ে পর্তুগালে খেলাও দেখলাম। ফজর নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর নাফল কোন আল্লাহ রে, সম্মান রাখার মালিক আল্লাহ আপনি যদি কারো সম্মান রাখবেন আল্লাহ, তাহলে কারোর ক্ষমতা নাই আল্লাহ। আল্লাহ আমার নির্বাচনটা সুন্দর করে দেবেন, কারণ এবার আমি করছি না। এবছর 2টি শক্তিশালী প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরমান মুক্তি পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক মকবুল হোসেন আরমান, এবং সাধারণ সম্পাদক পদে লড়েছেন চিত্রনায়িকা রোমানা ইসলাম মুক্তি। তাদের বিপরীতে শিবা শানু জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি পদে লড়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী পরিষদের 11 সদস্য পদের বিপরীতে 2 প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট 27 জন প্রার্থী এই নির্বাচনী মাঠে লড়াই করেছেন। 2 পক্ষই আমরা, মানে ওনাদের খাবার আমরা খাচ্ছি, আমাদের খাবার ওনারা খাচ্ছে, মানে এত সুন্দর নির্বাচন হইতে পারে এটা দেশবাসী দেখুক। আমার একটা অনুরোধ থাকবে, ফলাফল পর্যন্ত যেন এই সৌহার্দ্যপূর্ণ আচরণটা আমাদের মধ্যে থাকে। নির্বাচনের পরিবেশ ভালো, কিন্তু মানে ওরকম একটা জাঁকজমক না যেটা আগের বার ছিল, কারণ আগের বার আমরা নির্বাচন করেছিলাম। শুধু নতুন নেতৃত্ব নির্বাচন নয়, চলচ্চিত্র শিল্পের সংকট কাটিয়ে নতুন সম্ভাবনার পথ খুঁজে পাওয়ার প্রত্যাশাও রয়েছে শিল্পীদের। তাই ভোট কেন্দ্রে ছিল উৎসবের আমেজ, পাশাপাশি ছিল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপও। ফুল এফডিসিটাকে আজকে কি বলবো, মানে এফডিসির যেই চেহারাটা থাকা উচিত আজকে সব কিছু আছে। আমাদের মিডিয়া ভাই বোনেরা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আজকে এফডিসি
একদম পূর্ণ জীবন নিয়ে আসছে আজকে আর কি। প্রত্যাশা তো এটাই, শিল্পীদের আরো উন্নতি, শিল্পী সমিতি যেন শিল্পীদের ভালো কিছু করে। অনেক শিল্পী বর্তমানে চলতে পারছে না, তাদের কষ্টে আছে, অনেকের বাড়িঘর নাই, অনেকে ভাড়া দিতে পারে না। তো এই সমস্যাগুলি যেন শিল্পী সমিতি দেখে। সন্ধ্যা গড়িয়ে যখন রাত নামে, ভোট শেষে গণনা শুরু হলে ফলাফলের অপেক্ষায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো এফডিসি জুড়ে। আর নতুন নেতৃত্বে কে বা কারা আসবেন সেটি এখন দেখার বিষয়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খামেনির জানাজায় শোকার্ত মানুষের ঢল, বিভিন্ন দেশের প্রতিনিধির শ্রদ্ধা নিবেদন, নিরাপত্তার কারণে যোগ দেননি মোজতবা। জামাত গণতান্ত্রিক নয়, রেজিমেন্টেড রাজনৈতিক দল, মন্তব্য মির্জা ফখরুলের। উন্নয়নে বৈষম্য হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাক্তার শফিকের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ ভোর 4টায়। এর আগে 2টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।